আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজ আমরা পদার্থবিজ্ঞানের সপ্তম অধ্যায়ের 2023 সালে আসা সকল বোর্ডের এমসিকিউ সমস্যার সমাধান করব। এর আগে 2024 সালে আসা 18টি এমসিকিউ আমরা সমাধান করেছি। ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই দেখে নেবে। তাহলে চলো শুরু করি। তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ আরমান হোসেন। দেখো, ১৯ নম্বর প্রশ্নটি ঢাকা বোর্ড ২০২৩ সালে আসা যে একটি শব্দ তরঙ্গ বাতাসে ৫ সেকেন্ড ১৭৫০ মিটার পথ অতিক্রম করে। অর্থাৎ এখানে সময় দেওয়া আছে এবং সরণ দেওয়া আছে। তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 0.5 মিটার হলে কম্পাঙ্ক অর্থাৎ আমাদের এফ নির্ণয় করতে হবে। সেক্ষেত্রে আমরা যে সূত্রটা ব্যবহার করব সেটা হচ্ছে ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে দেখো এই ক্ষেত্রে আমাদের বেগ বি এর মান লাগবে। তো আমরা জানি বেগ হচ্ছে সরণ ভাগ সময়। তাহলে ভি ইকুয়ালটা আমরা পাবো সরণ হচ্ছে ১৭৫০ মিটার এবং সময় হচ্ছে ৫ সেকেন্ড। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমরা বেগ পাই হচ্ছে ৩৫০ মিটার পার সেকেন্ড। তাহলে দেখো আমরা জানি ভি ইকুয়াল টু এফ ল্যামডা। তাহলে এখান থেকে এফ অর্থাৎ কম্পাঙ্ক আমরা লিখতে পারবো ভি ভাগ ল্যামডা। তাহলে এখন মান বসাই। আমাদের বেগ হচ্ছে ৩৫০ মিটার পার সেকেন্ড আর ল্যামডা হচ্ছে 0.5 মিটার। তাহলে দেখো এটা ক্যালকুলেট করলে আমরা কম্পাঙ্ক পাবো হচ্ছে ৭০০ হার্টজ। তাহলে দেখো আমরা সূত্র ব্যবহার করে এটা বের করেছি। তাহলে ৪টি অপশনের মধ্যে আমাদের অ্যান্সার হবে সি, ৭০০ হার্টজ। পরের প্রশ্নটা দেখি যে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ কত হবে? তো আমরা জানি তাপমাত্রার কারণে শব্দের বেগের পরিবর্তন হয়। সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে বি থিটা ইকুয়াল টু ভি নট ইজ ইকুয়াল টু রুট ওভার টি থিটা বা টি নট। কারণ হচ্ছে ভি সমানুপাতিক রুট ওভার টি। তো এখান থেকে আমরা এই সমীকরণটা লিখতে পারি। সেক্ষেত্রে আমাদের বি থিটা হচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ, যেটা আমরা নির্ণয় করব। আর টি থিটা হচ্ছে ৪০ ডিগ্রি সেলসিয়াস, কেলভিনে নিলে ২৭৩ যোগ করতে হবে। আর টি নট হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস সাথে ২৭৩ কেলভিনে নিব। আর ভি নট হচ্ছে ৩৩০ মিটার পার সেকেন্ড, অর্থাৎ ০ ০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ পাবো ৩৫৩.35 মিটার পার সেকেন্ড। তাহলে ৩৫৩ দশমিক সামথিং। তো আমরা এখান থেকে অ্যান্সার দেখতেছি সি নাম্বার, যে ৩৫৩ মিটার পার সেকেন্ড। ২১ নম্বর প্রশ্নটি দেখি, নিচের কোন মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে কম? তো আমরা জানি শব্দের বেগ মাধ্যমের উপর নির্ভর করে। সবচেয়ে বেশি হচ্ছে কঠিন, তারপর হচ্ছে তরল এবং সবচেয়ে কম হচ্ছে বায়বীয় মাধ্যমে শব্দের বেগ। তো সবচেয়ে কম অর্থাৎ সবচেয়ে কম হচ্ছে বায়বীয়, লোহা হচ্ছে কঠিন, পানি তরল, কেরোসিন তরল। তাহলে বাতাস হচ্ছে বায়বীয়। সবচেয়ে কম হচ্ছে শব্দের বেগ বাতাসে। ২২ নম্বর প্রশ্নটি দেখি যে বাদুড় ১০০ কিলোহার্টজ, কারণ বাদুড় হচ্ছে এই পরিমাণ কম্পাঙ্ক শব্দ তৈরি করতে পারে। এটি কি ধরনের শব্দ? তো আমরা জানি যে মানুষ হচ্ছে ২০ থেকে ২০,০০০ হার্টজ এর মধ্যে শব্দ শুনতে পারে এবং ২০,০০০ হার্টজ এর উপরে যে শব্দ সেটাকে বলা হচ্ছে শব্দোত্তর এবং এটার নিচে যে শব্দ সেটাকে বলা হচ্ছে শব্দোত্তর। তো এখানে হচ্ছে ১০০ কিলোহার্টজ অর্থাৎ এটা হচ্ছে ২০,০০০ এর বেশি। তাহলে এটা হচ্ছে শব্দ উত্তর শব্দ। ২৩ নম্বর প্রশ্নটি দেখি যে বাদ্যযন্ত্র দ্বারা উৎপন্ন শব্দের পার্থক্য নিচের কোন বৈশিষ্ট্য দ্বারা বোঝা যায়? তাহলে শব্দের পার্থক্য বোঝা যায় হচ্ছে সুরের গুণ দ্বারা। সুরের গুণ দ্বারা শব্দের পার্থক্য বোঝা যায়। আর তীক্ষ্ণতা ছাড়া আমরা মোটা এবং পাতলা শব্দের পার্থক্য বুঝে থাকি। তো অ্যান্সার হবে বি। তারপরে দেখো বাতাসের শব্দের বেগ। তাহলে আমরা জানি বাতাসের শব্দের বেগ কিসের উপর নির্ভর করে? তাপমাত্রার উপর নির্ভর করে, যা তাপমাত্রার বর্গমূলের সমানুপাতিক। আর যদি ঘনত্ব বলি তাহলে ঘনত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে দেখো তাপমাত্রার বর্গের সমানুপাতিক, বর্গমূল হবে, বর্গের না, তাহলে এটা সঠিক না।
বাতাসের চাপের উপর নির্ভর করে না। দেখো ২ টা, একটা হচ্ছে তাপ এবং ঘনমাত্রা। তাহলে চাপের উপর নির্ভর করে না, এটা সঠিক। বাতাসের ঘনত্বের বর্গমূলের ব্যস্তানুপাতিক। এই যে বাতাসের ঘনত্বের যে বর্গমূল তার ব্যস্তানুপাতিক। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ২ এবং ৩। তাহলে অ্যান্সার হচ্ছে ৪। ২ এবং ৩। পরের প্রশ্নটি দেখি। একটা চিত্র দেওয়া আছে। নিচের চিত্রের আলোকে পরবর্তী ২ টি প্রশ্নের উত্তর দিতে হবে ২৫ এবং ২৬। তো তরঙ্গটির পর্যায়কাল কত? তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কম্পাঙ্ক দেওয়া আছে। তাহলে আমরা জানি পর্যায়কাল t = 1/f, তাহলে 1/100, তাহলে অ্যান্সার হবে 0.001 সেকেন্ড। তাহলে 0.01 সেকেন্ড। 0.01 সেকেন্ড। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 0.01 সেকেন্ড। তাহলে বি। তারপর দেখো তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য, বেগ এবং দশার কথা বলছে। তাহলে চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত হচ্ছে একটা তরঙ্গ এবং এখান থেকে এখানে হচ্ছে আরেকটি তরঙ্গ। তাহলে ২ টা তরঙ্গর দৈর্ঘ্য হচ্ছে ৮ মিটার। তাহলে একটা তরঙ্গের দৈর্ঘ্য হবে আমাদের ৪ মিটার। তাহলে তরঙ্গটির দৈর্ঘ্য হচ্ছে ৪ মিটার। তারপর দেখো বেগ। তো আমরা জানি বেগ v = হচ্ছে f ল্যামডা। f হচ্ছে ১০০ এবং ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ৪। তাহলে বেগ পাবো হচ্ছে ৪০০ মিটার পার সেকেন্ড। তো এখানে ৪০০০ দেওয়া আছে, তাহলে এটা সঠিক নয়। তারপর দেখো a, b, c বিন্দুটিতে তরঙ্গটির দশা ভিন্ন। তো আমরা যদি দেখি a বিন্দু, b বিন্দু এবং c বিন্দু, এই তিনটার দশা হচ্ছে একই। এরা একই দশা সম্পূর্ণ। হ্যাঁ, একই দশা সম্পূর্ণ। তাহলে ভিন্ন হবে না, বরং একই হবে। তাহলে এই কথাটা সঠিক নয়। তাহলে অ্যান্সার হচ্ছে শুধুমাত্র এ। একটাই হবে অ্যান্সার সঠিক হচ্ছে। তাহলে এই যে ২৬ নাম্বার, এটা সঠিক অ্যান্সার নাই। সঠিক অ্যান্সার হবে শুধু এ। সঠিক অ্যান্সার হবে 1। ঠিক আছে? তরঙ্গ দৈর্ঘ্য ৪ মিটার আর বাকি ২ টা ভুল। তাহলে এখানে সঠিক অ্যান্সার দেওয়া নাই। পরের প্রশ্ন দেখি ২৭ নাম্বার। যে নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ? তো হলো আমরা জানি যে তরঙ্গ হচ্ছে ২ প্রকার। একটা হচ্ছে অনুপ্রস্থ তরঙ্গ আর একটা হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে দেখো অনুপ্রস্থ তরঙ্গ হচ্ছে এইভাবে চলে। আর অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে সংকোচন প্রসারণের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হয়। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে শব্দ তরঙ্গ, শব্দ। আর অনুপ্রস্থ হচ্ছে আলোক তরঙ্গ, বেতার তরঙ্গ, পানির তরঙ্গ হচ্ছে বা পানির ঢেউ। আমাদের কোয়েশ্চেনে থাকে পানির ঢেউ, এরা হচ্ছে অনুপ্রস্থ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ হচ্ছে শব্দ তরঙ্গ যা সংকোচন প্রসারণের মাধ্যমে চলে। ২৮ নম্বর প্রশ্নটি দেখি যে একটি পানি শূন্য কূপের গভীরতা হচ্ছে ২৫ মিটার। অর্থাৎ একটা পানি শূন্য যে কূপ, সেটার গভীরতা হচ্ছে ২৫ মিটার। তো এতে সর্বোচ্চ কত উচ্চতায় পানি থাকলে প্রতিধ্বনি শোনা যাবে? তাহলে আমরা ধরি যে এখানে হচ্ছে x মিটার উচ্চতায়, এটা হচ্ছে x মিটার উচ্চতায় যদি পানি থাকে তাহলে প্রতিধ্বনি শোনা যাবে। সেক্ষেত্রে আমাদের বাকি যে দূরত্ব সেটা হচ্ছে ২৫ মাইনাস x, যেটা হচ্ছে d। তাহলে আমরা জানি প্রতিধ্বনি যদি শুনতে চাই তাহলে সর্বনিম্ন সময় হবে t = 0.1 সেকেন্ড। সেক্ষেত্রে আমরা দেখি যে সর্বনিম্ন দূরত্ব 2d = হচ্ছে vt। তাহলে d = হচ্ছে vt/2। এখানে আমাদের d এর মান হচ্ছে 25 মাইনাস x vt/2। তাহলে দেখো x কে যদি আমরা একপাশে নেই তাহলে 25 মাইনাস v এর মান হচ্ছে ৩৩০ সময় হচ্ছে 0.1 সেকেন্ড ভাগ ২ আর এখানে x পাবো। তাহলে ক্যালকুলেট করলে এই x এর মান আমরা পাবো হচ্ছে 8.5 মিটার। তো তোমরা প্রথমে চাইলে আলাদা করে d এর মান বের করতে পারো। তাহলে সেখান থেকে আ আ x ইকুয়াল, এই যে এখান থেকে আমরা লিখতে পারবো যে x = হচ্ছে 25 মাইনাস d। এভাবেও আমরা x এর মান বের করতে পারি। তাহলে যে পানি কতটুকু ভরা থাকবে, 8.5 মিটার যদি পানি থাকে, ঠিক এতটুকু উচ্চতায় যদি আমাদের পানি থাকে তাহলে আমরা কুয়ার যে শব্দ করলে সেই শব্দের প্রতিধ্বনি শুনতে পাবো। ২৯ নম্বর প্রশ্নটি দেখি, নিচের কোন সম্পর্কটি সঠিক? তাহলে এখানে বেগের সাথে দূরত্বের একটা সম্পর্ক
এফ ইকুয়াল টু এম জি, না আমরা জানি বল এফ ইকুয়াল টু হচ্ছে এম এ অথবা এম জি, এইচ হবে না। আর এটা হচ্ছে বিভব শক্তি। তারপর দেখো ভি ইকুয়াল টু কে এক্স স্কোয়ার, এরকম কোনো সূত্র নেই। তারপর দেখো আমরা জানি যে ভি ইকুয়াল টু রুট ওভার বি সমানুপাতিক হচ্ছে রুট টি। তো এখান থেকে যদি আমরা স্কোয়ার করি তাহলে দেখো বি স্কোয়ার ইকুয়াল টু টি পাব। তাহলে বি সমানুপাতিক টি সমানুপাতিক বি স্কোয়ার, তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে সি। সঠিক অ্যান্সার সি। পরের প্রশ্নটি দেখি। 30 নম্বর প্রশ্ন, এখানে একটি চিত্র দেওয়া আছে। তো উপরে 30 নম্বর কোশ্চেনে বলছে উপরের তরঙ্গটির কম্পাঙ্ক কত। তাহলে আমরা জানি কম্পাঙ্ক এফ ইকুয়াল টু হচ্ছে 1/t পর্যায়কাল। তাহলে এখানে আমরা পর্যায়কাল দেখতে পাচ্ছি যে এখান থেকে একটি তরঙ্গ শুরু হইলো, এখানে শেষ হইলো, আবার এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হইলো। তাহলে এখানে আমাদের 2t, দুইটা পর্যায়ে দুইটা তরঙ্গ আছে যার সময় হচ্ছে 0.2 সেকেন্ড। তাহলে শুধু টি এর যে মান হবে 2 দিয়ে ভাগ করলে 0.02 ভাগ 2 সেটা হচ্ছে 0.01 সেকেন্ড। তাহলে আমরা মান বসাই 1/0.01 সেকেন্ড। তাহলে কম্পাঙ্ক পাবো আমরা 100 হার্টজ। তাহলে কম্পাঙ্ক হবে 100 হার্টজ। অ্যান্সার ডি। উদ্দীপকের ক্ষেত্রে 31 নম্বর কোশ্চেন, উদ্দীপকের ক্ষেত্রে আর এন, এই যে এখানে আর আছে এবং এখানে এন আছে, আর এন এর মধ্যকার দূরত্ব হচ্ছে λ/2। তাহলে দেখো আর এন, এম থেকে এন পর্যন্ত হচ্ছে একটা তরঙ্গ, আর আর এন থেকে এন পর্যন্ত হচ্ছে একটা তরঙ্গের অর্ধেক। তাহলে মধ্যকার দূরত্ব হচ্ছে λ/2। সঠিক। তরঙ্গটি একটি অনুপ্রস্থ তরঙ্গ। হ্যাঁ, এটা হচ্ছে একটি অনুপ্রস্থ তরঙ্গ যার শীর্ষপাত এবং খাদ রয়েছে। তাহলে এটা অনুপ্রস্থ তরঙ্গ। তারপর দেখো পি এবং পি ওয়ান। তাহলে দেখো এখানে পি এবং পি ওয়ান সম্পূর্ণ বিপরীত দশা সম্পূর্ণ না। পি এবং পি ওয়ান যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে এরা হচ্ছে সম্পূর্ণ একই দশা সম্পূর্ণ, একই দশা সম্পূর্ণ, বিপরীত না। তাহলে এটা সঠিক না। সঠিক হচ্ছে 1 এবং 2। তাহলে অ্যান্সার হচ্ছে এ, 1 এবং 2। পরের প্রশ্নটা দেখি যে নিচের কোন পদার্থের মধ্য দিয়ে শব্দের বেগ বেশি। তো আমরা জানি শব্দের বেগ সবচেয়ে বেশি হচ্ছে কঠিন মাধ্যমে, তারপর হচ্ছে তরল মাধ্যমে এবং সবচেয়ে কম হচ্ছে বায়বীয় মাধ্যমে। তাহলে নিচে হাইড্রোজেন হচ্ছে একটা বায়বীয় পদার্থ, পারদ তরল, বরফ কঠিন এবং মিথেন হচ্ছে আমাদের গ্যাসীয়। তাহলে এখানের মধ্যে কঠিন হচ্ছে বরফ। তাহলে সঠিক অ্যান্সার সি। সঠিক অ্যান্সার হবে বরফ। এই মাধ্যমে শব্দের বেগ সবচেয়ে বেশি। 33 নম্বর প্রশ্নটি দেখি। এখানে একটি চিত্র আছে। তো এখানে উদ্দীপকে উল্লিখিত তরঙ্গটির বেগ নির্ণয় করতে বলছে। তো আমরা জানি যে বেগ ভি ইকুয়াল টু হচ্ছে এফ ল্যামডা। তাহলে এখানে আমাদের কম্পাঙ্ক দেওয়া নাই, কিন্তু পর্যায়কাল দেওয়া আছে, মানে এটা সময় দেওয়া আছে, এটা পর্যায়কাল না। এই সময় দিয়ে আমরা পর্যায়কাল নির্ণয় করতে পারি। আর এটা দৈর্ঘ্য দেওয়া আছে যেখান থেকে আমরা ল্যামডার মান নির্ণয় করতে পারি। তাহলে আগে আমরা কম্পাঙ্ক নির্ণয় করি। তো এই চিত্র থেকে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা তরঙ্গ, এখান থেকে এখানে দুইটা তরঙ্গ এবং দুইটা তরঙ্গের অর্ধেক অর্থাৎ 2.5t এর মান হচ্ছে 4 সেকেন্ড। তাহলে টি এর মান হবে 4 ভাগ 2.5। তাহলে আমরা যে পর্যায়কালটা পাবো সেটা হচ্ছে 1.6 সেকেন্ড। সুতরাং যে কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 1/t, তাহলে 1/1.6 সেকেন্ড ইজ ইকুয়াল টু আমরা কম্পাঙ্ক যে পাবো সেটা হচ্ছে 0.625 হার্টজ। 0.625 হার্টজ। তাহলে কম্পাঙ্ক পাইছি। এখন দেখো ল্যামডা। ল্যামডার ক্ষেত্রে দেখো এখানে এখান থেকে শুরু হয়ে এখানে শেষ হয়েছে। তাহলে এই পর্যন্ত হচ্ছে আমাদের একটা তরঙ্গ এবং বাকি এই যে এতটুক, এই লাল বোল্ড করা অংশটুকু, এতটুকু হচ্ছে পুরো একটা তরঙ্গের 4 ভাগের 1 ভাগ। অর্থাৎ এখানে আমাদের একটা ল্যামডা প্লাস আরেকটা ল্যামডা 4 ভাগের 1 ভাগ আছে, যার দৈর্ঘ্য হচ্ছে 4 মিটার। অর্থাৎ আমাদের এখানে 1.25 ল্যামডা ইজ ইকুয়াল টু 4। তাহলে এখান থেকে ক্যালকুলেশন করে আমরা 4 দিয়ে 1.25 ভাগ করলে ল্যামডার দৈর্ঘ্য পাবো 3.2 মিটার। 3.2 মিটার। তাহলে দেখো এখান থেকে আমরা কম্পাঙ্ক
এবং ল্যামডার মান বের করে ফেলছি। এই যে দেখো কম্পাঙ্ক হচ্ছে 0.625 এবং ল্যামডা হচ্ছে 3.2 মিটার। তাহলে দেখো আমাদের চাইছে তরঙ্গের বেগ কত, তাহলে b f ল্যামডা, তাহলে f হচ্ছে 0.625 আর ল্যামডা হচ্ছে 3.2 মিটার। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমরা অ্যান্সার পাবো হচ্ছে 2 মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের সঠিক অ্যান্সার হচ্ছে সি, 2 মিটার পার সেকেন্ড। পরের প্রশ্নটি দেখি যে শব্দের তীব্রতা 16 গুণ বাড়াতে শব্দ তরঙ্গের বিস্তার কত গুণ বাড়াতে হবে? তাহলে শব্দের তীব্রতা যদি আই হয় এবং বিস্তার যদি এ হয়, তাহলে আমরা জানি শব্দের তীব্রতা আই সমানুপাতিক এ স্কয়ার, বিস্তারের বর্গের সমানুপাতিক। সেক্ষেত্রে আমরা শব্দের তীব্রতা 16 গুণ বাড়াবো, অর্থাৎ আই টু হবে 16 আই ওয়ান এর সমান। তাহলে বিস্তার কত হবে? তাহলে সেক্ষেত্রে আমাদের সূত্র হচ্ছে আই টু ভাগ আই ওয়ান ইজ ইকুয়াল টু হবে এ টু এ ওয়ান হোল স্কয়ার। তাহলে এ টু এ ওয়ান হবে হচ্ছে রুট ওভার আই টু এর মান হচ্ছে, দেখো আই টু কে আমরা 16 ভাগ আই ওয়ান লিখতে পারি, আর এখানে আই ওয়ান, তাহলে রুট 16 থাকবে যেটা হচ্ছে 4। সেখান থেকে আমরা এ টু ইকুয়াল টু লিখতে পারবো 4 গুণ এ ওয়ান, অর্থাৎ সেক্ষেত্রে আমাদের বিস্তার হবে আগের বিস্তারের 4 গুণ। তাহলে বিস্তার কত গুণ বাড়াতে হবে? তাহলে 4 গুণ বাড়াতে হবে যদি আমরা তীব্রতা 16 গুণ চাই। 16 গুণ বাড়ালে বিস্তার বাড়াতে হবে 4 গুণ। পরের প্রশ্নটি দেখি যে যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে ঘটে। তো যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে আমরা জানি যে প্রতিফলন, আহ, প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন, এই তিনটি ঘটনাই যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে ঘটে। প্রতিফলন, প্রতিসরণ ও উপরিপাতন, এই তিনটা ঘটনা যান্ত্রিক তরঙ্গের ক্ষেত্রে ঘটে থাকে। যেমন শব্দ একটা যান্ত্রিক তরঙ্গ, তাহলে প্রতিসরণ অ্যান্সার সঠিক, বিচ্ছুরণ হবে না, উপরিপাতন হবে। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 1 এবং 3, 1 এবং 3, বি, অ্যান্সার বি। সর্বশেষ 2023 সালে আসলা প্রশ্ন, তো এটা আমরা দেখি যে শব্দের বেগ ভি ইকুয়াল টু 340 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। তরঙ্গ দৈর্ঘ্য ভি হচ্ছে 250 সেন্টিমিটার। তো ভি হচ্ছে 250 সেন্টিমিটার, আমরা জানি এটাকে মিটারে নিতে হবে। 250 ভাগ 100, সরি এটা বেগ না, এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সেন্টিমিটার। তাহলে 100 দিয়ে ভাগ করলে আমরা পাবো 2.5 মিটার। তাহলে আমাদের পর্যায়কাল টি এর মান বের করতে হবে। তাহলে আমরা জানি টি এর মান যদি আমরা বের করি টি ইকুয়াল টু 1/f, তাহলে এখানে আমাদের কম্পাঙ্ক লাগবে। তাহলে কম্পাঙ্ক নির্ণয়ের আগে আমাদের যেটা নির্ণয় করতে হবে সেটা হচ্ছে এফ, মানে কম্পাঙ্ক নির্ণয় করতে হবে। সেটা আমরা কিভাবে পাবো? আমরা জানি শব্দের বেগ ভি ইকুয়াল টু এফ ল্যামডা। এখানে তাহলে এফ ইকুয়াল টু আমরা পাবো ভি ভাগ ল্যামডা। এখানে দেখো শব্দের বেগ দেওয়া আছে 320 মিটার পার সেকেন্ড এবং ল্যামডা আমরা পাইছি এখানে হচ্ছে 2.5 মিটার। তাহলে কম্পাঙ্ক কত হবে? এটা যদি আমরা ক্যালকুলেট করি, ঠিক আছে ক্যালকুলেট এইভাবে রেখে দিই। তো এইভাবে রেখে দিই, এই যে কম্পাঙ্ক এফ এর মানটা, এই মানটা এই পাশে বসাই। কত আছে? এফ এর মান হচ্ছে 340 ভাগ 2.5, অর্থাৎ এটা আসবে 2.5 ভাগ 340। তাহলে দেখো আমরা ক্যালকুলেট করলে অ্যান্সার পাবো হচ্ছে 7.35 ইন্টু 10 ইনভার্স 3 সেকেন্ড। তাহলে এটাই হচ্ছে আমাদের পর্যায়কাল। তাহলে দেখো আমরা অপশন থেকে দেখতে পাচ্ছি ইনভার্স 2 7.35 ইন্টু 10 ইনভার্স 3। তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে ডি। আশা করি তোমরা সকলে ক্লাসটি ভালো মতন বুঝতে পেরেছো এবং ক্লাসটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। এই অধ্যায়ে 2024 এবং 2023 সালে আসা মোট 36টি এমসিকিউ সমস্যার সমাধান করা হয়েছে। তোমরা যদি এই ক্লাসের বেসিক অর্থাৎ ওয়ান শট ক্লাস এবং
পার্ট বা পার্ট ম্যাথমেটিক্যাল ক্লাস চাও তাহলে প্লেলিস্টটি ভিজিট করতে পারো এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসসালামু আলাইকুম।